অ্যাপনিয়া শব্দটার অর্থ সাময়িক শ্বাস বন্ধ হয়ে যাওয়া। স্লিপের মধ্যে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলছি স্লিপ অ্যাপনিয়া। সাধারণত এটা নর্মাল পার্সনেরও হতে পারে, কোনো কোনো দিন রাত্রে একবার হলো, সাধারণত সেটা 10 সেকেন্ডের কম থাকে। কিন্তু যখন এই স্লিপ অ্যাপনিয়া রিকারেন্ট হয়, বারবার হতে থাকে এবং তার ফলে একটা গাস্পিং হয়, পেশেন্টের অনেক সময় ঘুম ভেঙে যায়, সেইটা সিগনিফিকেন্ট, সেটা তখন আমরা একটা রোগের লক্ষণ বলে বিবেচনা করি। যদি একজন মানুষ নিয়মিত নাক ডাকছেন এবং তার সঙ্গে তার কোনো কারণ ছাড়া সারাদিন একটা ঝিমুনি ভাব বা ঘুমের ভাব যদি তার থাকে, বা অকারণে সে যদি সারাদিন ধরে খুব ক্লান্তি বোধ করে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। স্লিপ অ্যাপনিয়া মূলত আমরা 4টি রিস্ক ফ্যাক্টর বলি, যাদের মধ্যে বেশি ঝুঁকি আছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার। প্রথম হচ্ছে ওবেসিটি। আমাদের নর্মাল বিএমআই 25 পর্যন্ত নর্মাল, 25 থেকে 30-এর মধ্যে আমরা বলি ওভারওয়েট, এবং 30 ক্রস করে গেলে সেটাকে বলি মরবিড ওবেসিটি। এই যাদের ওজন স্বাভাবিকের থেকে বেশি, বিশেষত যারা মরবিড ওবেসিটিতে রয়েছেন, অর্থাৎ 30-এর ওপরে বিএমআই, তাদের মধ্যে স্লিপ অ্যাপনিয়া হওয়ার কিন্তু হাই রিস্ক। ঘুমের সময় নাক ডাকা, শ্বাস আটকে যাওয়া এবং খুব ক্লান্তি লাগা কিন্তু সাধারণ কোনো লক্ষণ নয়। এটি হতে পারে স্লিপ অ্যাপনিয়ার কারণ। আমরা আজ আলোচনা করব স্লিপ অ্যাপনিয়া সম্পর্কে। নমস্কার, গৌরীদেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর প্রতনু সাহা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। স্যার, প্রথমেই জেনে নেব এই স্লিপ অ্যাপনিয়া ব্যাপারটা কি। অ্যাপনিয়া শব্দটার অর্থ সাময়িক শ্বাস বন্ধ হয়ে যাওয়া। স্লিপের মধ্যে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলছি স্লিপ অ্যাপনিয়া। সাধারণত এটা নর্মাল পার্সনেরও হতে পারে, কোনো কোনো দিন রাত্রে একবার হলো, সাধারণত সেটা 10 সেকেন্ডের কম থাকে। কিন্তু যখন এই স্লিপ অ্যাপনিয়া রিকারেন্ট হয়, বারবার হতে থাকে এবং তার ফলে একটা গাস্পিং হয়, পেশেন্টের অনেক সময় ঘুম ভেঙে যায়, সেইটা সিগনিফিকেন্ট, সেটা তখন আমরা একটা রোগের লক্ষণ বলে বিবেচনা করি। সাধারণত আমরা যে ভেবে ধরে নিই যে প্রতি ঘন্টায় যদি 5টার বেশি এরকম স্লিপ অ্যাপনিয়া হয়, তাহলে সেটা সিগনিফিকেন্ট। এই স্লিপ অ্যাপনিয়া মূলত হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটা নিয়ে আমরা বেশি কনসার্ন। আরেকটি হয় সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, যেটা আমাদের মস্তিষ্কের যে অংশ থেকে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত হয়, ব্রেন স্টেমের, সেখানে সমস্যার জন্য হয়। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটাকে সংক্ষেপে ওএসএ বলি, সেটা হয় মূলত আমাদের আপার এয়ারওয়ে, তা সেখানে কোনো অবস্ট্রাকশনের জন্য একটা কোল্যাপস করে যায় আপার এয়ারওয়ে, তার ফলে সাময়িক শ্বাস বন্ধ হয়ে যায় এবং একটা গাস্পিং বা চোকিংয়ের পরে আবার শ্বাস নিতে শুরু করে। তার মানে এই স্লিপ অ্যাপনিয়ারও দুটো ধরন রয়েছে। হ্যাঁ, সেন্ট্রাল এবং অবস্ট্রাকটিভ। এই সাধারণ নাক ডাকা আর স্লিপ অ্যাপনিয়া দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে? নাক ডাকা হচ্ছে ঘুমের সময়ে শ্বাস প্রশ্বাসের আওয়াজ। সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে আপার এয়ারওয়েতে কোনো টিস্যুতে বাধাপ্রাপ্ত হয়ে এয়ারটা যখন এয়ারে একটা টার্বুলেন্স তৈরি হচ্ছে, সেই এয়ারের আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি নাক ডাকা হিসেবে। নাক ডাকা, শুধু নাক ডাকা, যেখানে পেশেন্টের ঘুম ভেঙে যাচ্ছে না, পেশেন্টের গাস্পিং হচ্ছে না, পেশেন্টের হঠাৎ করে চোকিং হচ্ছে না, ঘুম ভাঙছে না, সেই নাক ডাকা নিয়ে আমরা অতটা চিন্তিত নই। এবং এই নাক ডাকা দেখা গেছে 40 মানুষদের মধ্যে খুব কমন, বিশেষত পুরুষদের মধ্যে, এবং মেনোপজের পরে মহিলাদের মধ্যেও এটা দেখা যায়। কিন্তু যখন নাক ডাকার সঙ্গে এই স্লিপ অ্যাপনিয়া হয়, অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং পেশেন্টের ঘুম ভেঙে গেলেও যেতে পারে, সেইটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ। কিন্তু সাধারণ নাক ডাকায় পেশেন্ট কিন্তু কোনো কমপ্লেন করে না, বেড পার্টনার তার অসুবিধা হতে পারে, সেই কমপ্লেন করে। এই স্লিপ অ্যাপনিয়ার কারণে কারা বেশি ঝুঁকিতে থাকে? স্লিপ অ্যাপনিয়া মূলত আমরা 4টি রিস্ক ফ্যাক্টর বলি, যাদের মধ্যে বেশি ঝুঁকি আছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার। প্রথম হচ্ছে ওবেসিটি।
আমাদের নর্মাল বিএমআই 25 পর্যন্ত নর্মাল, 25 থেকে 30-এর মধ্যে আমরা বলি ওভারওয়েট, এবং 30 ক্রস করে গেলে সেটাকে বলি মরবিড ওবেসিটি। এই যাদের ওজন স্বাভাবিকের থেকে বেশি, বিশেষত যারা মরবিড ওবেসিটিতে রয়েছেন অর্থাৎ 30-এর ওপরে বিএমআই, তাদের মধ্যে স্লিপ অ্যাপনিয়া হওয়ার কিন্তু হাই রিস্ক। এছাড়া জেন্ডার হিসেবে পুরুষদের মধ্যে হওয়ার প্রবণতা বেশি। এছাড়া দেখা যায় যে আমাদের মুখের যে হাড়ের গড়ন এবং সফট টিস্যু যেগুলো আছে সেখানের কিছু সমস্যার জন্য স্লিপ অ্যাপনিয়া বেশি হতে পারে আর কি, কারোর মধ্যে সেই ঝুঁকি থাকতে পারে। এছাড়া অ্যাডভান্সিং এজ অর্থাৎ যত বয়স বাড়ে তত কিন্তু স্লিপ অ্যাপনিয়া হওয়ার আশঙ্কা বাড়ে। এই স্লিপ অ্যাপনিয়া যে হয়েছে বুঝবো কিভাবে, মানে এর লক্ষণগুলি কি কি? সাধারণত বেড পার্টনার এটাকে কমপ্লেন করে। অনেক সময় পেশেন্ট তার স্লিপ অ্যাপনিয়া হয়ে গাস্পিং হচ্ছে, শ্বাস বন্ধ হয়ে গিয়ে আবার শ্বাস নিচ্ছে, একটা চোকিং হচ্ছে। পুরো ব্যাপারটাই পেশেন্ট আনঅ্যাওয়্যার থাকতে পারে, পেশেন্ট হয়তো কিছু কমপ্লেন করছে না, কিন্তু বেড পার্টনার এটা সাধারণত নোটিশ করে যে ঘুমের মধ্যে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নাক ডাকছে, নাক ডাকার পরে নাক ডাকা থামছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার একটা চোকিংয়ের পরে শ্বাস নিতে শুরু করছে। এই ডেসক্রিপশনটা পেলে আমরা বুঝি এটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া হচ্ছে। পেশেন্ট যে কমপ্লেনগুলো করতে পারে, একটা হচ্ছে যে আনএক্সপ্লেইনড অর্থাৎ কোনো কারণ নেই তবু সারাদিন তার একটা ঘুম ঘুম ভাব, যখনই সুযোগ পাচ্ছে যেন একটা ঘুম পেয়ে যাচ্ছে, এটা যদি হয়। দ্বিতীয়ত হচ্ছে যে সারাদিন ধরে যে খুব ফেটিক, অকারণে ক্লান্তি, কোনো কারণ ছাড়া অত্যধিক ক্লান্তি, বা তার কোনো মনোনিবেশ করা, কোনো কিছুতে মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হচ্ছে, এই সমস্তগুলো সিমটম থাকলে আমরা স্লিপ অ্যাপনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সন্দেহ করি এবং আমরা উপযুক্ত পরীক্ষার মাধ্যমে সেই ডায়াগনোসিসটা কনফার্ম করি। এর চিকিৎসা কি রয়েছে? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার প্রথম চিকিৎসা, যেটা আমি ঝুঁকির কথা বললাম, ওবেসিটি, সেই প্রথম হচ্ছে বিহেভিয়ারাল মডিফিকেশন বা বিহেভিয়ারাল ট্রিটমেন্ট। তাতে আমরা বলি যে ওজন কমানো। দেখা গেছে যে ওজন কমালে, অর্থাৎ সেই যদি নর্মাল বিএমআইতে তার ফিরে আসতে পারে, ওজন নামিয়ে আনতে পারে, তাহলে অনেক ক্ষেত্রে এতেই স্লিপ অ্যাপনিয়ার ট্রিটমেন্ট হয়ে যায়, সমস্যাটা মিটে যায়। এছাড়া আমরা যেগুলো বলি প্রাথমিক চিকিৎসা হিসেবে, যে স্লিপ হাইজিন অর্থাৎ ঠিক সময়ে ঘুমোতে যাওয়া, ঠিক সময়ে ঘুম থেকে ওঠা এবং ঘুমের সময় সেই পরিবেশটা বজায় রাখা। এছাড়া যারা মদ্যপায়ী তাদেরকে ছেড়ে দিতে পারলে ভালো, না হলে অন্তত ঘুমোতে যাওয়া 4 ঘন্টার মধ্যে যেন মদ্যপান না করে। যারা স্মোক করেন তাদের স্মোক ছেড়ে দেওয়া দরকার যদি স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হন। এই প্রাথমিক চিকিৎসাগুলো করলে কিন্তু অনেকের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া সেরে যায়। যদি এতে না হয় তাহলে যে চিকিৎসা, সেই চিকিৎসার মূলত আমরা ডিভাইস ব্যবহার করতে বলা হয়, যেখানে যে ডিভাইসের মাধ্যমে পজিটিভ প্রেশার দেওয়া হচ্ছে আপার এয়ারওয়েতে, এবং সেই পজিটিভ প্রেশারের ফলে তার যে কোল্যাপস করে যাচ্ছে আপার এয়ারওয়ে, সেই কোল্যাপসটা করবে না। এটাকে আমরা বলি সিপ্যাপ। এইটা রাত্রিবেলা ঘুমানোর সময় এটা একটা ডিভাইস ব্যবহার করা হয়। যদিও এটা অনেকের ক্ষেত্রে এটা উপযোগী, কিন্তু অনেক পেশেন্ট এটা ব্যবহার করতে একটু সমস্যা বোধ করেন। আর এরপরে চিকিৎসা বলতে সার্জিক্যাল ট্রিটমেন্ট, কিছু অপারেশন, এই ক্রেনিওফেশিয়াল রিজিয়নে কিছু অপারেশনের ফলে দেখা যায় যে স্লিপ অ্যাপনিয়ার উপশম হয়। এই মূলত চিকিৎসা। আর যদি এটা আনট্রিটেড থেকে যায় তাহলে পরবর্তীকালে কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, অবশ্যই। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সঙ্গে অনেকগুলো অসুখের খুব যোগাযোগ রয়েছে, বা সেইগুলো হওয়ার আশঙ্কা বেড়ে যায়। প্রথম আমি বলবো যে হাইপার টেনশন, অর্থাৎ ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, বিশেষত যা রেজিস্ট্যান্ট হাইপার টেনশন হয় অনেকের, কমতে চায় না। এছাড়া কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ হার্টের ওপর খুব এর খারাপ প্রভাব পড়ে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকলে। ইসকেমিক হার্ট ডিজিজ অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফেকশন পর্যন্ত হতে পারে। এছাড়া কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, অর্থাৎ হার্টের যে স্পন্দন, স্বাভাবিক স্পন্দন, হৃদস্পন্দন, সেইটার কিছু ব্যাঘাত ঘটে।
সেটার অনিয়ন্ত্রণ হয়। এছাড়া স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায়, অর্থাৎ সেরিব্রাল হ্যামারেজ বা ইনফাকশন এগুলো। সুতরাং খুব মানে সিরিয়াস কিছু কমপ্লিকেশনস যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আনট্রিটেড থাকে তাহলে হতে পারে। সেই জন্যই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন চিকিৎসা করানো। স্যার, কখন বুঝবো যে ডাক্তারের পরামর্শ এবার দরকার? যদি একজন মানুষ নিয়মিত নাক ডাকছেন এবং তার সঙ্গে তার কোনো কারণ ছাড়া সারাদিন একটা ঝিমুনি ভাব বা ঘুমের ভাব যদি তার থাকে, বা অকারণে সে যদি সারাদিন ধরে খুব ক্লান্তি বোধ করে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন স্লিপ অ্যাপনিয়া সম্পর্কে আমাদের বিশেষজ্ঞ ঠিক কী বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।